দেশের চলমান পরিস্থিতিতে আইন হাতে তুলে না নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সাভারের রাজালাখে খামারি অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য পুলিশকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন। বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে অন্য বাহিনীর সদস্য সংখ্যাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকেরা অংশ নেন। জনগণকে বলবো যে আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না, আর পুলিশকে বলবো তারা আরও বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য, যেন এই ধরনের ঘটনা না ঘটে। আরেকটা জিনিস, ওই যে আপনি বলছিলেন যে এই এলাকায় আমরা এখানে পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা কিছুদিনের মধ্যে শুধু পুলিশ না, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জনসংখ্যা আমরা বাড়াবো। এ বিষয়ে আলোচনা করতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিদ্যা এবং পুলিশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ দুপুরে। আপনার কাছে আসলে শুরুতেই জানতে চাইবো, এই যে সারা দেশেই সম্প্রতি নানা ধরনের অপরাধের সংখ্যা বেড়ে গেছে, এটা নিয়ন্ত্রণে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। সারা দেশে যে ধরনের ঘটনা এবং সহিংস অপরাধ বেড়ে গেছে, এটা আমাদের একটা চরম পর্যায়ে বেড়ে গেছে, যেটা উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার চরম পর্যায়ে চলে গেছে। আমরা এক্ষেত্রে সামাজিক, অর্থনৈতিক যে রাজনৈতিক কাঠামো আছে, এটার মধ্যে অস্থিরতা আছে বলেই কিন্তু অপরাধের জন্য এখানে একটা ব্যাপক সুযোগ, এই সুযোগগুলি পরস্পর এটা তারা কাজে লাগানোর চেষ্টা করছে, এবং এই প্রেক্ষিতে এই অপরাধের সংখ্যা যেটা অপ্রত্যাশিতভাবে বেড়ে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে, এই ব্যাপারে আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি। এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুক্ষণ আগে বললেন যে জনবল বাড়াইতে হবে, পুলিশের মনোবল অথবা দৃঢ়তা বাড়াইতে হবে। এগুলো শুধু বাড়াইলে হবে না। এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের সামাজিক ক্রিয়াকর্ম এবং সামাজিক যে গোষ্ঠী আছে তাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সংযোগ অথবা সংলাপের জায়গাটাও রাখতে হবে, যাতে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিকের মধ্যে রাখা যায়, নিরাপত্তার মধ্যে মানুষকে যেন আমরা রাখতে পারি। এবং পাশাপাশি পুলিশের সংখ্যা বাড়াইলে হবে না, পুলিশের যে প্রশিক্ষণ সেটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা এবং প্রশিক্ষণ যদি পুলিশের ক্ষেত্রে না বাড়ানো হয়, তাহলে এই ধরনের ঘটনা মোকাবেলা করার জন্য যে কলা কৌশল, শুধু হঠাৎ করে জনবল বাড়িয়ে দিলে তারা দক্ষ হয়ে এটা মোকাবেলা করে ফেলতে পারবে, এটা আমরা মনে করি না। এই জায়গাতে জনবলের পাশাপাশি যেটা দক্ষতা এবং শিক্ষার যেটা মান, সেটাও কিন্তু বাড়াতে হবে। এবং সেক্ষেত্রে একটু জানতে চাচ্ছিলাম যে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়িয়ে কি আসলে এই অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, এবং এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি, গতকালও ঘটে গেছে একটা ঘটনা, গণপিটুনির ঘটনা, সেটা কি কোনোভাবে সমর্থনযোগ্য? না, এটা কোনোভাবে সমর্থনযোগ্য না, কোনো সভ্য এবং সুস্থ সমাজে এটা হতে পারে না। আর যেটা হচ্ছে যে আমরা জনসংখ্যা বাড়িয়ে ফেললে অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মতৎপরতা বাড়িয়ে ফেললে যেটা সম্ভব একমাত্র, এটা একমাত্র উপায় না। এটা একটা টার্সিয়ারি লেভেলের কথা। কিন্তু মূল জায়গা হচ্ছে জনগণের সাথে সংলাপের মধ্যে যে এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক আমরা যদি সার্ভেলেন্স তৈরি করি, মনিটরিং, এবং সেইগুলি যদি আমরা এই পদক্ষেপগুলি যদি নেই পরস্পরের সাথে সম্পর্কযুক্ত রেখে, এবং সেটা একটা কানেক্টিভ ওয়েতে যদি করি, তাহলে সম্ভব। এখন বলতে পারেন যে এই ধরনের কর্মকাণ্ড তো করা হচ্ছে, কিন্তু এই ধরনের কর্মকাণ্ডের সাথে যাদেরকে যুক্ত করা হয়েছে দেশের জনগণ, তারা আবার অপরাধীদের সাথে জড়িয়ে যাচ্ছে তাদের বিভিন্ন অর্থনৈতিক এবং অন্যান্য স্বার্থসূচক ব্যাপারে। অতএব এই ব্যাপারে সিলেকশন প্রক্রিয়া কি হবে এবং কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে জনগণকে সম্পৃক্ত করে সার্বিকভাবে সব বাহিনীগুলি নিয়ে মোকাবেলা করতে হবে। শুধু পুলিশ সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই, যে ছিনতাই বা ডাকাতির মতো যে ঘটনাগুলো ঘটছে, এই অপরাধ বাড়ার পেছনে আসলে সামাজিক, রাজনৈতিক অথবা অর্থনৈতিক অস্থিতিশীলতার কোনো সম্পর্ক আছে বলে আপনি মনে করেন কিনা? হ্যাঁ, অবশ্যই শক্তিশালী সম্পর্ক রয়েছে। বিশেষ করে রাজনৈতিক যে প্রেক্ষাপট এবং যে প্ল্যাটফর্মটা এখন তৈরি হয়েছে এবং হতে যাচ্ছে, এখানে
জনগণ মনে করে, অপরাধীরা মনে করছে এখন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ অপরাধের জন্য, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা অন্যান্য বাহিনীগুলি এখন একটু নিষ্ক্রিয় যথাযথ ভূমিকা পালন করতে পারছে না, এবং সেই ক্ষেত্রে অনেক মানুষ তার ব্যক্তিগত দ্বন্দ্ব, ব্যবসায়িক দ্বন্দ্ব, তারপরে হচ্ছে যে পারিবারিক সামাজিক যে দ্বন্দ্বগুলি সেগুলি কিন্তু পূরণ করার জন্য তার যে অপরাধের মনোবৃত্তি সর্বোচ্চ করার চেষ্টা করছে। এবং এই যে দুইটা ঘটনার কথা বললেন, বিশেষ করে মানে টঙ্গীতে যেটা ঘটেছে, এটা তো আমি মনে করি ছিনতাইকারীর সন্দেহ না, এটার মূল হলো ব্যক্তিগত কোনো আক্রোশ অথবা প্রতি কোনো শত্রুতা অথবা বিরোধ, সেই প্রেক্ষিতে তাকে ছিনতাইকারী হিসেবে ট্রিট করে দিয়ে জনগণের রুশে মেলে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পরবর্তী হত্যাকাণ্ডগুলিতে প্রত্যেকটা হত্যাকাণ্ডের যদি আমরা সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে এই ব্যাখ্যা বিশ্লেষণগুলি কিন্তু আমাদের যেটা চাই সেটা ব্যবসায়িক, ব্যক্তিগত অথবা পারিবারিক এই সহিংসতাগুলির কারণে, এবং সেটা ঘটেছে কি, এটা ঘটেছে একটা অস্থিতিশীল সমাজের কারণে, একটা বিশৃঙ্খল সমাজের কারণে, এবং সেটার জন্য মূল দায়ী হচ্ছে আমাদের রাজনৈতিক পরিবেশ। এবং এটা এই পরিবেশের মধ্যে এত বিরোধ থাকার ফলেই কিন্তু আজকে দেশের এই পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা সেটি রাজনৈতিক বা নিতান্তই ছিনতাই হলেও বরদাস্ত করা হবে না বলে সতর্ক করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বড় অপরাধ নিয়ন্ত্রণে, তবে ছোটখাটো অপরাধ বেড়েছে বলেও মন্তব্য তার। রাতে বিজয় সরণির চেকপোস্টে এসে এসব কথা বলেন তিনি। চুরি, ডাকাতি, ছিনতাই থেকে শুরু করে নানা সন্ত্রাসী তৎপরতা বেড়েছে রাজধানী সহ সারা দেশে। এতে প্রাণও হারিয়েছেন অনেকে। শুধু গত রাতেই ঢাকা মেডিকেলে ভর্তি হন গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রে জখম 4 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে 2 জনের। অন্য কোনো সমস্যা হয়ে থাকে এটা আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক। কানে স্বর্ণ ছিল, গলায় হার ছিল, হাতে রুলি ছিল, হাতে একটা ফোনও ছিল, ঠিক আছে, এই কারণে হয়তো মেরে ফেলাইছে ওনারে। এই অবস্থার লাগাম টানতে মাঠে রয়েছেন র্যাব, পুলিশ, বিজিবি থেকে শুরু করে সেনা সদস্যরা। বসানো হয়েছে 65টি চেকপোস্ট। তল্লাশি চলছে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে। চুরি, ছিনতাই সহ যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধের লক্ষ্যে আমরা এই চেকপোস্টটি কম্বাইনলি পরিচালনা করছি। এখন প্রায়োরিটি হলো সাব রোড এবং সাব রোড। রাতে বিজয় সরণি চেকপোস্টে আসেন ডিএমপি কমিশনার ও যুব উপদেষ্টা। এ সময় সবাইকে সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবিলার আহ্বান জানান ডিএমপি কমিশনার। ছিনতাইকারীদের ধরা এবং তাদেরকে দমন করার জন্য আমাদের সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে বাংলাদেশ আর্মি, র্যাব, এপিবিএন, এটিইউ সকল এজেন্সি আমরা এক জায়গায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করছি। পরে এসব ঘটনায় রাজনৈতিক ইন্ধন আছে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, যদি কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেন, সেটি রাজনৈতিকই হোক বা ছিনতাই, বরদাস্ত করা হবে না। দেশের এইরকম একটা ক্রান্তি লগ্নে, এরকম একটা ট্রানজিশন পিরিয়ডে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি, ছিনতাইয়ের মতো ঘটনা হোক, সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বড় অপরাধ নিয়ন্ত্রণে এসেছে, অন্যদিকে ছোটখাটো অপরাধ বেড়েছে উল্লেখ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে বলেও আশ্বস্ত করেন এই উপদেষ্টা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাঙ্গাইলে শিক্ষা সফরের 4টি বাসে ডাকাতির ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। ডাকাতদের ধরতে অভিযান চলছে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে টাঙ্গাইলের লক্ষণের বাধা এলাকায় গাছ ফেলে 4টি বাসে থাকা শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের মোবাইল ফোন, টাকা এবং স্বর্ণালংকার লুট করে ডাকাতেরা। এ সময় 3 জনকে নির্যাতন করা হয় বলে জানান এক অভিভাবক। শিক্ষা সফরে নাটোরের গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে 4টি বাস নিয়ে যাত্রা করে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের দল। মঙ্গলবার ভোর 4:15টার দিকে টাঙ্গাইলের ঘাটাইলে পৌঁছালে ডাকাতের কবলে পড়েন তারা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বাসগুলো থামায় 10-12 জনের একটি ডাকাত দল। দেশীয় অস্ত্র নিয়ে বাসের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা ও স্বর্ণ অলংকার লুট করে তারা। স্কুলের কম্পিউটার ল্যাব অপারেটর ও এক অভিভাবককে মারধর করা হয়। এ সময় বাসে থাকা শিক্ষার্থী সহ 3 জনকে নির্যাতন করা হয়, জানান এক অভিভাবক। সে আমার জিনিসপত্র এসেছে, পরে আমি আমার নাকফুলটা দিয়ে দিয়েছিলাম, পরে আবার আমাকে পড়তে বলেছে, আবার আমার গা থেকে ওটা খুলে নিয়ে ফেলে দিয়েছিল। স্বর্ণ অলংকার খুলিয়ে নিছে, টাইনিয়া নিছে, এরকম শারীরিক নির্যাতন করছে। মঙ্গলবার রাত 11:30টায়
প্রধান শিক্ষক খলিলুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা 10 থেকে 12 জনকে আসামি করে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন। পিকনিক যাওয়ার পথে যে ডাকাতের আক্রমণ হয়েছিল, ওখানে ওইটার জন্য আমরা এখানে মামলা করলাম। আশা করি প্রশাসন এই আসামিগুলো ধরতে পারবে এবং এটা সুরাহা হবে। ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে জানালেন পুলিশ সুপার। টাঙ্গাইল জেলা পুলিশ আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই ঘটনাটি ডিটেকশন করার এবং এখানে যে সমস্ত দুষ্কৃতকারী এই ঘটনার সাথে জড়িত ছিল নিশ্চয়ই আমরা তাদেরকে খুব শীঘ্রই ফাইন্ড আউট করে আইনের আওতায় নিয়ে আসব। এর আগে গত 17 তারিখ উত্তরবঙ্গগামী একটি চলন্ত বাসে ডাকাতি ও নারী শ্লীলতাহানির ঘটনা ঘটে। সে ঘটনার মূল হোতাসহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 7 বছর পর কাল সকাল 9টায় বর্ধিত সভায় বসছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বসছে এই সভা। দলকে জাতীয় নির্বাচনমুখী করতেই এতে চূড়ান্ত হতে পারে সাংগঠনিক কর্মসূচি। এবারের সভায় গুরুত্ব পাচ্ছে মূলত 4টি ইস্যু। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও রয়েছে 5 আগস্ট পরবর্তী পরিস্থিতি, দলীয় শৃঙ্খলা এবং মিত্রদের সঙ্গে সম্পর্কের বিষয়টি। সভাটি সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। জানা গেছে এরই মধ্যে প্রায় শেষ হয়েছে প্রস্তুতি। এই সভায় যোগ দিচ্ছেন সারা দেশের প্রায় 3000 নেতাকর্মী। এর আগে 2018 সালের 3 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকে হোটেল লা মেরিডিয়ানে সবশেষ বর্ধিত সভায় বসেছিল বিএনপি। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চাইলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক জনপ্রতিনিধিরা। অবিলম্বে সংসদ নির্বাচন আয়োজনের দাবিও জানান তারা। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে ঢাকাসহ বিভিন্ন বিভাগ, জেলা এবং থানা পর্যায়ের জনপ্রতিনিধিরা যোগ দেন। তাদের দাবি, সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচনের দাবিতে 15 বছর আন্দোলন করেছে মানুষ। সেই দাবিকে উপেক্ষা করে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চাওয়ার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তাদের। বিএনপি সমর্থিত জনপ্রতিনিধিরা চান জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের পর নির্বাচিত সরকার প্রশাসন ঢেলে সাজাবে এবং তাদের মাধ্যমেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে 5 সদস্যের প্রতিনিধি দল তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রধান উপদেষ্টার কাছে পেশ করেন। সংকট সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নির্বাচন আয়োজনে দেরি হলে সরকারের প্রতি মানুষ আস্থা হারাবে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে কর্মজীবী দল আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক। তার দাবি, বিএনপিকে নিশ্চিহ্ন করতে একটি মহল এখনও নানা ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র অতীতে সফল হয়নি, এখনও হবে না বলেও মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দল সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন চাইছে, এর পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। মানুষ ভোটের অপেক্ষায় আছে, আর সেটি অবশ্যই জাতীয় নির্বাচন। বক্তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না। রোজায় দ্রব্যমূল্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আহ্বানও জানান বক্তারা। বাংলাদেশকে আর অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র চলছে তাকে রুখে দিতে হবে। তাকে আপনি পারেন রুখে দিতে, কারণ আপনার চারিপাশে আমরা হাজারো লোক আছি। 2-1 যদি কুমন্ত্রণা দেয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, কেউ কেউ কিংস পার্টি করার কথা বলা হয়, আমি বলবো না, জনগণ বলা শুরু করেছে। আরে আপনার দলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, আসুন রাস্তা আসেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করছে আজ বেলা 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আসছে এর আনুষ্ঠানিক ঘোষণা। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেয়া হয়েছে এই তথ্য। এর আগে রাতেই একটি বৈঠকও করেছেন এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছাত্র নেতারা। জানা গেছে নতুন সংগঠনের নাম হতে পারে গণতান্ত্রিক ছাত্র সংসদ, আর এর কেন্দ্রীয় আহ্বায়ক হতে পারেন আবু বাকের মজুমদার। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিবও ছিলেন।
হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদের একাংশ। রাতে শহরের নিমতলা থেকে মিছিলটি বের হয়ে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। টাকার বিনিময়ে নতুন কমিটি করা হয়েছে দাবি করে বক্তারা বলেন, বিভিন্ন দলের সাথে যুক্ত ছাত্রদের কমিটিতে রাখা হয়েছে। কমিটি বাতিল না করলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ একযোগে পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দেন তারা। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নতুন কমিটি অনুমোদন করে হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। সবার জন্য জ্বালানি নিশ্চিত করতেই গ্যাসের মূল্য সমন্বয় করা হবে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকারের বিভিন্ন পদক্ষেপে জুন নাগাদ মূল্যস্ফীতি 7% নেমে আসবে বলেও জানান তিনি। বুধবার রাজধানীর এনএসি ভবনে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরামের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরামের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দেশের অর্থনীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে ডাকাতি করেছিল, যার কুফল এখন বহন করতে হচ্ছে। শেখ হাসিনা দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় ফেলে গেছে। জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা জানিয়ে প্রেস সচিব বলেন, বিদ্যুৎ খাতে টেকসই সমাধানে কাজ চলছে। গ্যাসের নতুন কূপ খনন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জোর দিচ্ছে সরকার। গ্লোবালি ইউক্রেন ওয়ার এগুলোর কারণে যে এলএনজির প্রাইস সেটা তো অনেক হাই ছিল। গভর্নমেন্ট কত সাবসিডি দিবে? তো সেই জায়গায় গভর্নমেন্ট প্রাইসটাকে অ্যাডজাস্ট করতে চাচ্ছে। অ্যাডজাস্ট করলে যেটা হবে যে গভর্নমেন্ট, আমরা চাই যে সবাই যাতে এনার্জির ঠিক মতো পায়। শফিকুল আলম বলেন, কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানকে ব্যাংকিং সুবিধা দিয়ে দেশ থেকে টাকা পাচার হয়েছে। ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতে কাজ করছে সরকার। আসন্ন রমজানে ভোগ্যপণ্যের পর্যাপ্ত মজুদ, তাই বাজার নিয়ন্ত্রণে থাকবে বলেন তিনি। এই গভর্নমেন্ট তো চেষ্টা করছে। হ্যাঁ, আর এক কথা হচ্ছে যে আপনি ইনফ্লেশনকে ফাইট দিতে হলে আপনার ইন্টারেস্ট রেট হাই করা লাগছেই। এটা পুরো পৃথিবীতে এটা একটা স্বীকৃত নিয়ম। এতে টেম্পোরারিলি আপনার ইন্টারেস্ট রেট হাই হয়ে গেছে, বাট যখনই ইনফ্লেশনটা কমা শুরু হবে তখন দেখবেন যে আবার ইন্টারেস্টকে কমানো হচ্ছে। বৈদেশিক বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানো হচ্ছে। এজন্য বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে কথা হচ্ছে বলেও জানান প্রেস সচিব। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 দিনের সফরে আগামী 13 মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন। এতে জানানো হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর আগামী 13 থেকে 16 মার্চ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব এই সফরে আসছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ডক্টর ইউনূসের আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয়। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনে যুক্তি সংযোজনের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। এ নিয়ে পরবর্তী শুনানি আগামী 22 এপ্রিল। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সোমবার 13 বছর ধরে কারাগারে থাকা আজহারুলের মুক্তির দাবিতে গণ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় জামায়াত। মঙ্গলবার জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস চেয়ে রিভিউ আবেদনের ওপর প্রথম দিনের শুনানি শেষ হয়। ৭১ মানবতা বিরোধী অপরাধে 2014 সালে জামায়াত নেতা এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে রায় পুনর্বিবেচনা আবেদনেও 2019-এ মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। এটিএম আজহারুল ইসলাম সাহেবের রিভিউ শুনানির জন্য দিন ধার্য ছিল এবং ওনারা রিভিউটা শুনেছেন এবং রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে 4টা গ্রাউন্ডে। 2টা মেইন গ্রাউন্ড। প্রথম গ্রাউন্ড হচ্ছে যে অ্যাপেলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই। মাননীয় অ্যাপেলেট ডিভিশনকে অ্যাসিস্ট করতে আসছি, কারো বিরুদ্ধে আসিনি,
কোনো দণ্ড কার্যকর করতে আসিনি বা কাউকে খালাস প্রদানের জন্য আসিনি। আমরা এসেছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, অ্যাপিলেট ডিভিশনকে অ্যাসিস্ট করার জন্য। এটি ছিল আমাদের সাবমিশন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী হল ছাড়লেও এখনও অবস্থান করছেন আন্দোলনকারী বেশ কয়েকজন। কর্তৃপক্ষের নির্দেশে সকাল থেকেই হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন কুয়েট প্রশাসনকে তারা অবাঞ্ছিত ঘোষণা করেছেন, সেই প্রশাসনের নির্দেশনা তারা মানেন না, এজন্যই তারা হলে অবস্থান করবেন। মঙ্গলবার সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় একাডেমিক কার্যক্রম। এদিকে সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার রাতে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গেল 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক আহত হন। এ ঘটনার পর উপাচার্য উপ উপাচার্যের পদত্যাগ সহ নানা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এখন আমাদের কুয়েট প্রশাসন থেকে আমাদের নির্দেশ দিয়েছে হল ভ্যাকেন্টের। গতকালকে সন্ধ্যার সময় আমরা নির্দেশ পেয়েছি, যার জন্য আমরা এখন হল ত্যাগ করছি। আন্দোলন থেকে সরে যাওয়ার আমাদের অ্যাকচুয়ালি কোনো প্রয়াস নেই, আমাদের আন্দোলনের একটি সমন্বিত প্রয়াস ছিল আর কি। তো ওই দিক থেকে আমরা সবাই এখনো কনসার্ন আন্দোলন থেকে। এটা প্রভোস্ট মহোদয় করে যেহেতু হলের সার্বিক দায়িত্ব ওনার, উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, হলের যে নিয়ম নীতি আছে সেইভাবে ব্যবস্থা নেবেন। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী এইচ.এম. শামীমুজ্জামান। শামীম, হল ছাড়ার নির্দেশনা থাকলেও কিন্তু আন্দোলনকারীদের মধ্যে বেশ কয়েকজন হলে অবস্থান করছেন এবং ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি আপনার কাছে জানতে চাইব। সব মিলিয়ে কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছে এবং অধিকাংশ শিক্ষার্থী ইতিমধ্যে হল ত্যাগ করেছে। তবে আন্দোলনকারীদের মতো কিছু সংখ্যক কিন্তু এখন বিভিন্ন হলে অবস্থান করছে। তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে তাদের যে 6 দফা দাবি আছে, সেই 6 দফা আদায় না হওয়া পর্যন্ত তারা হলে থাকবেন। এবং তাদের যে বক্তব্য, তারা যেহেতু বলছেন কুয়েট প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, যেহেতু অবাঞ্ছিত প্রশাসনের কোনো নির্দেশনাই তারা মানবেন না। অপরদিকে আমরা কুয়েট প্রশাসনের সাথে কথা বলেছিলাম, আমরা ভিসির সাথে কথা বলেছি, আমরা কুয়েট রেজিস্ট্রারের সাথে কথা বলেছি। তারা যেটা বলছেন যে ভিসি যেটা বলেছেন যে যেহেতু একাডেমিক কার্যক্রম বন্ধ, হল বন্ধ রয়েছে, এই সময় যদি কোনো শিক্ষার্থী হলে থাকে, যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটতেও পারে। একজন শিক্ষক হিসেবে, একজন অভিভাবক হিসেবে তিনি চাইবেন না তার কোনো ছাত্রের কোনো ক্ষতি হোক বা কিছু হোক। তার কারণ কি হল বন্ধ থাকবে, একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে, এই সময় তাদের খাওয়া দাওয়া সব কিছুই বন্ধ, কুয়েট কর্তৃপক্ষের থেকে বন্ধ থাকবে। তো এই সময় তাদের যে অবস্থাটা হবে, তো সেই কারণে তিনি চাচ্ছেন যে যাতে শিক্ষার্থীরা হল ত্যাগ করে। আর যদি কেউ যেতে না চায় তাহলে তার বিষয়, তবে একজন অভিভাবক হিসেবে তিনি চাইছেন সকলেই যাতে নিরাপদে থাকুক। এই গেল হচ্ছে কুয়েট কর্তৃপক্ষের বক্তব্য। আর অপরদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু অনড় অবস্থানেই রয়েছেন। এখানে যারা অবস্থান করছেন তারা বলছেন যে তারা যেহেতু কুয়েট কর্তৃপক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, তো অবাঞ্ছিত কোনো কর্তৃপক্ষের বক্তব্য, কোনো নির্দেশনা তারা আসলেই মানবেন না। তো সব মিলিয়ে আসলে এই মুহূর্তে আমরা দেখছি যে কুয়েটের বিভিন্ন হলগুলোতে কিছু সংখ্যক আন্দোলনকারীদের অবস্থান রয়েছে, অধিকাংশই হল ত্যাগ করেছে। আর আসলে শেষ মুহূর্তে কর্তৃপক্ষ কোন ধরনের ব্যবস্থা নেবে সেটা দেখার জন্য আসলে আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। আসলে কর্তৃপক্ষ কোনো শক্ত অবস্থানে যাবেন কিনা, কি করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এইচ.এম. শামীমুজ্জামান জানাচ্ছিলেন খুলনা থেকে সর্বশেষ খবর। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা সিগারেটের আগুন থেকে সাজেকের রিসোর্টে অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা তদন্ত কমিটির। সকালে রুইলুই পাড়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের একথা জানান তদন্ত কমিটির প্রধান মোবারক হোসেন। এদিকে ক্ষতিগ্রস্ত 2 শতাধিক মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। সাজেকের সাজানো গোছানো পর্যটন কেন্দ্র রুইলুইপাড়া আগুনে পুড়ে ছাই। রিসোর্ট, রেস্টুরেন্ট ছাড়াও পুড়ে গেছে লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 36টি ঘরবাড়ি। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন 5 সদস্যের তদন্ত কমিটি।
আগুনের সূত্রপাত হওয়া ইকো ভ্যালি রিসোর্ট সহ আশপাশের কয়েকটি ক্ষতিগ্রস্ত রিসোর্ট পরিদর্শন করে তদন্ত কমিটি। আগুন লাগার কারণ খতিয়ে দেখার কথা জানালেন কমিটির প্রধান। ইকো ভ্যালি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয় এবং এটা সম্ভব অনেকগুলো কারণ থাকতে পারে, হতে পারে শর্ট সার্কিট অথবা সিগারেটের পরিত্যক্ত অংশ থেকেও হতে পারে। আর যেহেতু আপনারা জানেন যে রিসোর্টগুলো ইন্টেরিয়র করা থাকে, বর্জ্য পদার্থ আশেপাশে থাকে, সেখান থেকেও হতে পারে। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত 2 শতাধিক মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। স্থানীয় শিব মন্দির ও গির্জায় আশ্রয় নেওয়া 36 পরিবারকে নগদ টাকা ও শুকনো খাবার দেওয়া হয়। পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের 36টা পরিবার। প্রত্যেকটা পরিবারকে আমরা একটা আর্থিক সহযোগিতা দিব এবং পাশাপাশি শুকনো খাদ্য সামগ্রী দিব এবং তাদেরকে আমরা 30 কেজি করে চাল দিচ্ছি এবং ক্যাশ যদি বলি আমরা প্রত্যেকে 7,500 টাকা করে নগদ ক্যাশ দিচ্ছি। সোমবার দুপুরে সাজেকে আগুনে পুড়ে গেছে 34টি রিসোর্ট, কটেজ সহ মোট 70টি স্থাপনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাজেকের পরিস্থিতি নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, কটেজ, রেস্টুরেন্ট বা রিসোর্ট ছাড়া কিন্তু আরও অনেকগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে আসলে ত্রাণ সহায়তা ছাড়া প্রশাসনের পক্ষ থেকে আর কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সাজেকের বর্তমান অবস্থা আসলে জানতে চাইবো আপনার কাছে। আমি মুহূর্তে রয়েছে সাজেকের রুলিপাড়াতে, যে এলাকাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যদি আপনাকে একটু সরাসরি দেখাতে চাই যে এখানে আসলে এখন যে অবস্থাটা মনে হচ্ছে আসলে একটা বিরান ভূমিতে পরিণত হয়েছে সাজেকের রুলিপাড়াটা। এই এলাকাতে কিন্তু এতদিন পর্যটকে একেবারে গম করতে এবং এটা একেবারে বলা যায় যে এই এলাকাটিতে সাজেকের যে পুরো যে রুলিপাড়ার মধ্যে সবচেয়ে বেশি জমজমাট থাকতো কিন্তু এই এলাকাটি যেটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এখনকার পরিস্থিতি একেবারে আসলে ভিন্ন। যে সমস্ত রিসোর্টগুলোতে পর্যটকদের সম্ভাষণ জানানো হতো সেই রিসোর্টগুলো কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। এবং আপনি জানেন এখানে রিসোর্টের পাশাপাশি কিন্তু স্থানীয় জনগোষ্ঠীর প্রায় 36টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে লুসাই এবং ত্রিপুরা জনগোষ্ঠীর বাড়ি রয়েছে এবং তারা বলছে তাদের যে একমাত্র আশ্রয়স্থল ছিল তারা কিন্তু সেটা হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে। এবং সোমবার রাতে তারা কিন্তু খোলা আকাশের নিচে ছিল। গতকালকে এখানকার যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, ত্রিপুরাদের যে মন্দির রয়েছে তারা সেখানে ছিল এবং এখনো পর্যন্ত যারা লুসাই রয়েছে তারা কিন্তু গির্জাতে অবস্থান করছে। অর্থাৎ তাদের যে আশ্রয় হারিয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত কিন্তু তারা নতুন করে আশ্রয় গড়ে তোলার সেরকম কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখিনি। তবে আজকে সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেরকম 34টি পরিবারকে তারা ত্রাণ সহায়তা দিয়েছে এবং সেখানে 30 কেজি চালের পাশাপাশি কিছু শুকনো খাবার এবং কম্বল দিয়েছে। একই সাথে এখানে প্রায় প্রত্যেকটা পরিবারকে 7,500 টাকার চেক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং আপনি জানেন সকাল 11টার দিকে এখানে যারা তদন্ত কমিটি রয়েছে তারা কিন্তু এখানে ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে এবং তারা আগুন লাগার যে সম্ভাব্য কারণ হিসেবে আমাদেরকে বলেছে শর্ট সার্কিট বা সিগারেটের আগুন থেকে এটি সূত্রপাত হতে বলে তারা ধারণা করছে। এবং একই সাথে এবং এখানে অন্যান্য যে যারা উদ্যোক্তা রয়েছে, বিশেষ করে যারা পর্যটন উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু একটা বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশেষ করে তাদের যে বিনিয়োগ ছিল এই পর্যটনকে কেন্দ্র করে সেটা হারিয়ে তারা অনেকটাই বলা যাচ্ছে ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে গেছে। এবং আপনি জানেন আজকে বিকেলে অর্থাৎ 3টার কিছু সময় পরে এখানে কিন্তু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যিনি উপদেষ্টা রয়েছেন সুপ্রদীপ চাকমা, তিনি সেখানে ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক অনুদানের পাশাপাশি তাদের যে সহায়তা দেওয়ার কথাও আমরা জানতে পেরেছি। সেই অনুষ্ঠানটি শুরু হতে 3:30 থেকে 4টা বাজতে পারে। এই ছিল আসলে রুলিপাড়া থেকে সাজেক যে অগ্নিকাণ্ড সেইটার সবশেষ। ধন্যবাদ আপনাকে। সমীর মল্লিক জানাচ্ছিলেন সাজেক থেকে। সাজেকের ইতিহাসের ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পর্যটন উদ্যোক্তারা। বেশি বিপাকে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। সব হারিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর শঙ্কা তাদের। তবে ভবিষ্যতে বিপর্যয় রোধে পরিকল্পিত রিসোর্ট স্থাপনের পাশাপাশি ফায়ার সার্ভিস স্টেশনের দাবি ক্ষতিগ্রস্তদের। সাজেকের রুইলুই পাড়া এখন শুধুই ধ্বংসস্তূপ। সোমবারের আগুনে পুড়ে গেছে শতাধিক রিসোর্ট, কটেজ ও ঘরবাড়ি। পুড়েছে লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 200 মানুষের স্বপ্ন। আকস্মিক অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়েছে পর্যটন উদ্যোক্তারা। আমার এখানে 5টা রিসোর্ট ছিল, তো দুর্ভাগ্যজনকভাবে 5টাই কালকে পুড়ে গেছে। তো 5টা রিসোর্ট এখানে পুড়ে গেছে, তাও প্রায় এভারেজ 6 কোটি টাকার, 5 থেকে 6 কোটি টাকার মতো হয়েছে। আগুন এসে উঠাও পড়ে গেছে, ব্যাগটাও পড়ে গেছে, কিছু নাই। আমি এখন শূন্য। বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিতে পড়েছেন রিসোর্ট ও কটেজ মালিকরা।
ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় রোধে পরিকল্পিত রিসোর্ট স্থাপনের পাশাপাশি ফায়ার স্টেশনের দাবি তাদের। এই পর্যটনকে বাঁচাতে হলে, এই সাজেকটাকে বাঁচাতে হলে অবশ্যই এটা বিশেষ বিবেচনায় ফায়ার স্টেশন ব্যবস্থাপনা করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সাজেকে ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নিয়েছিল ফায়ার সার্ভিস, জায়গার অভাবে তা সম্ভব হয়নি। আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয় এখানে একটা ফায়ার স্টেশন করার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু জায়গার অভাবে স্টেশনটা করা সম্ভব হয়নি। জেলা প্রশাসক মহোদয় যদি আমাদেরকে জায়গা দেয়, আমরা অচিরেই এখানে একটা ফায়ার স্টেশন করার উদ্যোগ গ্রহণ করব। পুঁজি হারিয়ে বিপাকে পড়েছেন ক্ষুদ্র থেকে বড় ব্যবসায়ীরা। নতুন করে ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় 2 ঘন্টার চেষ্টায় সকালে নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারের আগুন। সকাল 8:45টার দিকে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। ভোরে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে ভবনটির 4র্থ এবং 5ম তলায়। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজ। পরে পর্যায়ক্রমে ইউনিট সংখ্যা বাড়ানো হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে জানা যায়নি আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে। আগুন আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা 7:35 আগুন নিয়ন্ত্রণে দিয়েছি। হতাহত আমরা এখনো খবর পাইনি। আমার মনে হয় বা আমরা আশা করছি কোনো হতাহত নেই। তবে 10 তলা থেকে আমরা 2 জন লোককে আমরা রেস্কিউ করেছি আমাদের টার্ন টেবল ল্যাডারের মাধ্যমে। চট্টগ্রামে ভুয়া অ্যাকাউন্ট খুলে 12 কোটি টাকা আত্মসাতের ঘটনায় ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ 46 জনের বিরুদ্ধে মামলা করেছেন মোর্তজা আলী নামে এক ব্যবসায়ী। দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে এই মামলা করেন তিনি। মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বাদী জানান 2017-2018 সালে ইস্টার্ন ব্যাংকের চান্দগাঁও শাখায় 6টি স্থায়ী আমানত হিসেবে 11 কোটি 90 লাখ টাকা জমা করেন। পরে তার বিদেশে অবস্থানের সুযোগ নিয়ে ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা ভুয়া অ্যাকাউন্টে সব টাকা তুলে নেন। অর্থ ফেরত পেতে একাধিকবার ব্যাংকের সাথে যোগাযোগ করেও সুরাহা না পাওয়ায় মামলা করেন মোর্তজা আলী। ব্যাংকের সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে গ্রাহকের টাকা এভাবে আত্মসাৎ করছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী। আমার নামে 2টা জাল সঞ্চয় হিসাব, 4টা জাল লোন হিসাব করা হয়েছে। পরে ওখান থেকে 5,44,94,000 টাকা আত্মসাৎ করা হয়েছে। এরপরে আমি এমডির সাথে থেকে শুরু করে ওদের বোর্ড অফ ডাইরেক্টর সবার সাথে যোগাযোগের চেষ্টা করি। তারা যোগাযোগ আমার সাথে করতে চায়নি। ওরা আমাকে একটা বিগত সরকারের প্রভাব বিস্তার করে এই জিনিসটা আমাকে দমায় রাখার চেষ্টা করছে। আমরা আদালতকে বলেছি এখানে হেড অফিসের যারা ডিরেক্টর বোর্ড আছে, যারা লোন সেকশনের সাথে যারা আছে, ওরা সবাই এখানে জড়িত আছে এবং সবাই মিলে এই চক্রের সাথে জড়িত এবং ওরা সবাই ওখানে একটা লোন সেকশনের জন্য অনেকগুলো অনুমোদন লাগে, রেক্টিফাই লাগে, সবার সিগনেচার আছে। আমরা সবগুলো কোর্ট করছি, আদালত সন্তুষ্ট হয়েছে, আদালত সিআইডিকে তদন্ত দিচ্ছে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।